Hi friends, welcome to our YouTube channel Math Easyfied। তো টাইপ ওয়াইজ কম্পিটিটিভ ম্যাথের আজকের অধ্যায়ে এলসিএম অ্যান্ড এইচসিএফ অর্থাৎ লসাগু ও গসাগু আমরা গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ক্লাসটিতে। আর 25টি প্রশ্নকে আমি 5টি টাইপে বিভক্ত করেছি। আশা করি পুরো ভিডিওটি যদি তোমরা ভালো মতো দেখো তাহলে তোমাদের এই চ্যাপ্টারটি সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। তো আজকের অধ্যায় শুরু করার আগে আমাদের একটা বেসিক ধারণা থাকা উচিত লসাগু এবং গসাগু সম্পর্কে। লসাগু এবং গসাগু কি? দেখো, লসাগু অর্থাৎ আমি ইংলিশে লিখছি এলসিএম, অর্থাৎ এলসিএমের ফুল ফর্ম কি? লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপল অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, 6 এবং 12 এই দুটো সংখ্যার যদি আমি লসাগু বের করি তাহলে কি বের করব? প্রথমে আমাকে বের করতে হবে মাল্টিপলস। মাল্টিপলস মানে আমি 6-এর টেবিল লিখব। 6, 12, 18, তারপরে 24, 30, তারপরে 36, এভাবে চলতেই থাকবে, তাই তো। আচ্ছা, তারপরে 12-র টেবিল যদি আমি লিখি তাহলে কি হবে? ঠিক এভাবে চলতে থাকবে। এবার দেখো, আমাকে যদি লসাগু বের করতে হয় তাহলে প্রথমে আমরা কি বের করব? মাল্টিপলস বের করব, যে দুটো সংখ্যার লসাগু করতে বলবে। তারপরে দেখব সি ফর কমন অর্থাৎ সাধারণ মানে দেখো 6 এবং 12-র গুণিতকগুলোর মধ্যে কোনটি কমন আছে। এক তো এখানে 12 কমন, এখানেও 12 কমন, তারপরে 24 কমন, তারপরে 36 কমন। এবং এই কমনগুলোর মধ্যে এল ফর লোয়েস্ট আমি দেখব, অর্থাৎ লঘিষ্ঠ দেখব। তো কোনটি? 12 হচ্ছে দুটো সংখ্যার 6 এবং 12-র মাল্টিপলসগুলোর মধ্যে অর্থাৎ গুণিতকগুলোর মধ্যে 12 হচ্ছে সব থেকে ছোট সাধারণ। ওকে, সাধারণ মাল্টিপলস মানে কমন মাল্টিপলসগুলোর মধ্যে 12 হচ্ছে সব থেকে ছোট। তো 6 এবং 12-র লসাগু কত হয়ে গেল? 12। বুঝতে পারলে? আমরা ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে করতে পারি। কিভাবে করব দেখো, 3 দিয়ে করলাম, তাহলে ফ্যাক্টরগুলো গুণ করলে কত হয়ে যাচ্ছে? 12। তাহলে বুঝতে পারলে যে এলসিএম কি অর্থাৎ লসাগু কি? লসাগু হচ্ছে দুটো সংখ্যার মাল্টিপলসগুলোর মধ্যে সব থেকে লোয়েস্ট কমন মাল্টিপলটি হচ্ছে লসাগু। এবার গসাগু কি? একটু ছোট করে নিলাম। দেখো, গসাগু অর্থাৎ এইচসিএফ। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এফ ফর ফ্যাক্টর। ঠিক আছে, তো আমি দুটো সংখ্যা লিখছি, দেখো 7 এবং 12। আচ্ছা বলতো, 7-এর ফ্যাক্টর অর্থাৎ গুণনীয়কগুলো কি? গুণনীয়ক বলতে যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ যায়। তো 7কে একমাত্র 1 এবং 7 দিয়ে ভাগ যায়, কারণ 7 একটি মৌলিক সংখ্যা। আর 12কে কি দিয়ে ভাগ যায়? 1, 2, 3, 4, 6, 12। এবার সি ফর কমন, তো আমাকে কমন দেখতে হবে। দেখো তো, 7 এবং 12-র মধ্যে কমন কি আছে? 1। তারপরে দেখবো হাইয়েস্ট, তো একটাই কমন, তো হাইয়েস্ট লোয়েস্টের কোনো ব্যাপার নেই। তাহলে হয়ে গেল 7 এবং 12-র গসাগু কত হয়ে গেল? 1 হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকবার দেখছি 6 এবং 12। আমরা 6 এবং 12-র লসাগু করলাম, 6 এবং 12-র গসাগু করলে কত হবে দেখে নাও। 6-এর ফ্যাক্টরগুলো কি কি? গুণনীয়কগুলো কি কি? 1, 2, 3, 6। আর 12-র ফ্যাক্টরগুলো কি কি? অর্থাৎ গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এবার দেখো সাধারণ কোণগুলো অর্থাৎ কমন কোণগুলো 1, 2, 6, 1, 2, 3, 6, 1, 2, 3, 6। এবং এই কমনগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? দেখো 6 হচ্ছে সব থেকে বড়। তার মানে 6 এবং 12-র গসাগু কত হয়ে গেল? 6 এবং 12-র গসাগু হয়ে গেল 6। এখানে আমরা বের করলাম 7 এবং 12-র গসাগু কত বের করলাম? 1।
এখানে একটা জিনিস আমি বলবো যে সমস্ত সংখ্যার গসাগু, যে সমস্ত সংখ্যা বলতে যে দুটি সংখ্যার গসাগু এক হয় তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলি। তাহলে 7 এবং 12 কি হয়ে গেল? পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল। ওকে, আচ্ছা, যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে করি তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, 6 এবং 12 আমি গসাগু বের করব প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে। তো 2 দিয়ে করব, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তারপরে কত দিয়ে যায়? 3 দিয়ে যায়, 1 2। তো এখানে যে দুটো থাকবে, ঠিক আছে, এই দুটোর গুণফল হয়ে যাবে এই দুটো সংখ্যার গসাগু। বুঝতে পারলে? ওকে, আচ্ছা, তো আমাদের টাইপ 1-এর অঙ্ক শুরু করার আগে আরেকটি জিনিস বলে দেব। দেখো, দুটি সংখ্যার গুণফল তাদের কি হয়? সবসময় লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়। এটা তোমরা নোট করে নাও। ওকে, আর একটা জিনিস আমি তোমাদেরকে রিমাইন্ড করব। দেখো, কোনো সংখ্যার লসাগু যত হবে, যেমন আমি এখানে কি করলাম, 6 এবং 12 লসাগু কত বের করলাম? 12। তো কোনো সংখ্যার লসাগু কি হবে? লসাগু সবসময় সব থেকে লঘিষ্ঠ সেই সংখ্যাটি হবে যেটিকে সংখ্যা দুটি দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে? অর্থাৎ কোনো দুটি সংখ্যার যদি আমি লসাগু বের করি তাহলে সেই সংখ্যার লসাগুটিকে দুটি সংখ্যা দিয়েই ভাগ যাবে এবং সেটা সব থেকে ছোট সংখ্যা হবে যেটাকে দুটি সংখ্যা দিয়েই ভাগ যায়। আর গসাগুটা কি? গসাগুটাকে যদি আমি বলি তাহলে গসাগু হলো, দেখো আমি কি বের করলাম, 6 এবং 12 গসাগু কত বের করলাম? 6 এবং 12 গসাগু বের করলাম আমরা 6। তো সংখ্যা দুটো 6 এবং 12 ছিল। তো গসাগুর কোনো দুটি সংখ্যার গসাগু, ওকে, গসাগু যদি আমরা পেয়ে যাই তো সংখ্যা দুটো কি হবে? সেই সংখ্যা দুটোর গসাগুর গুণিতক হবে সব সময়। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে চলো আমরা আজকে আমাদের টাইপ 1-এর প্রথম অঙ্কটি দেখি কি আছে। চলো, টাইপ 1-এর প্রথম অঙ্কটিতে কি বলেছে যে এলসিএম অফ টু নাম্বার, দুটো সংখ্যার লসাগু কত? দুটো সংখ্যার লসাগু 225, গসাগু কত? 5। একটি সংখ্যা বলে দিয়েছে কত? 25, তাহলে অপর সংখ্যাটি কত? আমরা একটু আগেই দেখলাম যে দুটি সংখ্যার গুণফল সবসময় লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়। তাহলে কেটে দিচ্ছি, কত হয়ে গেল? n = 45। বুঝতে পেরেছ? তাহলে আমাদের অপর সংখ্যাটি কত হয়ে গেল? 45। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 3। তো চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে কি বলেছে যে এলসিএম অফ টু নাম্বার ইজ 20 টাইমস দেয়ার এইচসিএফ, মানে কোনো সংখ্যার লসাগু তার গসাগুর কত গুণ? 20 গুণ। তো আমি লসাগুকে এল দিয়ে লিখলাম আর গসাগুকে এইচ দিয়ে লিখলাম। তার মানে আমি লসাগু এবং গসাগুর যদি অনুপাত বের করি তাহলে কত হয়ে গেল? 20:1। তার মানে যদি লসাগু 20 হয়, গসাগু কত হবে? 1 হবে সংখ্যা দুটোর। আর লসাগু এবং গসাগুর সমষ্টি কত হবে? 21 ইউনিট। এবার দেখো, দ্য সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম 2520, মানে লসাগু এবং গসাগুর যোগফল কত? লসাগু এবং গসাগুর যোগফল এখানে বলে দিয়েছে অ্যাকচুয়ালে বলে দিয়েছে 520। ঠিক আছে, আর আমরা ইউনিটে কত পেলাম? রেশিও প্রপোর্শনে 21 ইউনিট। লসাগু এবং গসাগুর যোগফল কত? 21 ইউনিট। তার মানে আমি বলতে পারি 21 ইউনিট ইকুয়াল টু 2520। তার মানে 1 ইউনিট সমান কত হয়ে গেল? 120। তো আমাদের দেখো এখানে গসাগু কয় ইউনিট? গসাগু হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ গসাগু পেয়ে গেলাম আমরা 120। লসাগু কত ইউনিট? 20 ইউনিট। 20 ইউনিট, 1 ইউনিট যদি 120 হয় তাহলে 20 ইউনিট কত হবে? 2400। ওকে, তাহলে আমরা সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর এক্সাক্ট ভ্যালু পেয়ে গেলাম। একটু ছোট করে নিচ্ছি। তারপরে দেখো, তারপরে লাইনে কি বলেছে? বলছে একটি নাম্বার যদি 480 হয় তাহলে অপর নাম্বারটি কত হবে?
আমরা একটু আগেই করলাম যে দুটো সংখ্যার গুণফল, তো একটি সংখ্যা যদি n হয় আর একটি সংখ্যা বলে দিয়েছে 480, এই দুটো সংখ্যার গুণফল কার সমান হবে বলো তো? লসাগু এবং গসাগুর সমান হবে। আর আমরা লসাগু এবং গসাগুর ভ্যালু অলরেডি বের করে ফেলেছি। তাহলে দেখো এবার কাটলে কত হচ্ছে, 4 দিয়ে কাটছে, তারপরে পাশে 600 হয়ে গেল। তার মানে অপর সংখ্যাটি কত হবে? 600 হবে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে প্রোডাক্ট অফ টু কোপ্রাইম নাম্বার ইজ 112। দুটি সংখ্যার গুণফল কি? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 112, তাদের লসাগু কত হবে? আমি একটু আগেই বললাম মৌলিক সংখ্যা কাদেরকে বলবো? যে দুটি সংখ্যার গসাগু কি হবে? 1 হবে, তাই তো? মানে গসাগু 1 হওয়ার অর্থ এই সংখ্যা দুটির সাধারণ গুণিতক কি হবে? 1 হবে। সাধারণ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক 1 হবে, তাই তো? আচ্ছা, তাহলে কি হলো? 1 2 3 6 12। দেখো 7 এবং 12-র গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র কমন 1। তো যে সমস্ত সংখ্যার কমন উৎপাদক কি হবে? 1 হবে, তাদেরকে আমরা কি বলবো? পরস্পরের মৌলিক সংখ্যা বলবো। ওকে, এবার দেখো তাহলে আমি দুটো সংখ্যা বলে দিয়েছে পরস্পরের মৌলিক, তাহলে দুটো সংখ্যার গসাগু কত হবে? আমি একদম বলে দেব, দুটো সংখ্যা যেহেতু পরস্পর মৌলিক তাহলে গসাগু 1। লসাগু কত আমি জানি না, লসাগু বের করতে বলেছে। আমরা একটু আগেই শিখলাম লসাগু গুণন গসাগু সমান সমান কি হয়? সংখ্যা দুটোর গুণফল হয়। আমাদের দেখো সংখ্যা দুটোর গুণফলের ভ্যালু কিন্তু বলে দিয়েছে, তাই তো? আচ্ছা দাঁড়াও, আমার গসাগুর ভ্যালু কত? 1। ওকে, আর সংখ্যা দুটোর গুণফল কত বলে দিয়েছে? 112। তার মানে এল ইকুয়াল টু কত হয়ে গেল? এল ইকুয়াল টু হয়ে গেল 112। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম যে দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফলের সমান হয়। কি বললাম বুঝতে পারলে? আবার বলছি, দেখো দুটো পরস্পর মৌলিক সংখ্যা যেমন আমি আরেকটা লিখছি 7 এবং 12 বাদেও, যেমন 3 এবং 5 পরস্পর মৌলিক সংখ্যা। তো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি হয়? সংখ্যা দুটোর গুণফলের সমান হয়। তাহলে 3 এবং 5-এর লসাগু কত হবে? 15 হবে। বুঝতে পারলে? ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। তা আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল ফ্রেন্ডস? আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। তো অপশন 1টা ভুল দিয়েছে, দেখো প্রিন্টিং এরর, টাইপিং এরর হয়েছে। ওকে, তার মানে আমাদের 112 হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট আমরা চলে আসলাম টাইপ 2-এ। টাইপ 2 এর প্রথম অঙ্কটিতে কি বলেছে? যে সব থেকে ছোট সংখ্যা, দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 4 6 8 12 16, তখন ভাগ করলে কী হবে? প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 6 8 12 16 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে 2। ওকে, আচ্ছা বলো 4 6 8 12 এবং 16 দিয়ে সব থেকে ছোট সংখ্যা কোনটিকে ভাগ যায়? একটু আগে বললাম সব থেকে ছোট সংখ্যাটি হবে এই সংখ্যার লসাগু। এই সংখ্যাগুলির লসাগু হবে সব থেকে সেই ছোট সংখ্যাটি, যাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়েই ভাগ যাবে। বুঝতে পারলে? তাহলে এই সংখ্যাটি এটার লসাগু কত হবে? লসাগু হবে কত? 48। দেখো আমরা যদি 4-এর টেবিল লিখি তাহলে আমি এক জায়গায় 48 পাবো। 6-এর টেবিল লিখলেও 48, 8-এর টেবিল লিখলেও 48, 12-এর টেবিল লিখলেও, তারপর 16-এর টেবিল লিখলেও কিন্তু আমরা কমন যে ডাটাটা সবার প্রথম পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে 48। তো 48 হয়ে যাবে এই সংখ্যাগুলোর কি? লসাগু। বা তোমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে লসাগু বের করতে পারো। তো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে লসাগুটা বের করে দেখছি। 2 3 4 6 8, আবার দেখো 2 দিয়ে যাবে, 3 পড়ে থাকলো, আবার 2 দিয়ে যাচ্ছে, দেখো
এখানে চলে গেল। ওকে, এবার 3 দিয়ে করে দেব। তাহলে কত হলো এখানে? 8, 3 8 24, 24 2 48, তাই না? 2 2 আমরা যদি প্রাইম ফ্যাক্টরগুলোকে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে? কত হয়ে যাবে? 48। তার মানে আমি বের করে ফেললাম এই সংখ্যাগুলোর লসাগু কি? লসাগু হলো 48। তার মানে সবথেকে ছোট সংখ্যা যাকে 4 6 8 12 এবং 16 দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে 48। ওকে, সেটা হচ্ছে 48। এবার বলো কি বলেছে যে শুধু ভাগ গেলে হবে না, অবশিষ্ট থাকতে হবে। তো 48কে যদি পুরোপুরি ভাগ যায়, 4 6 8 12 এবং 16 দিয়ে 48কে পুরোপুরি ভাগ যায়, তো আমি কোনো ক্ষেত্রেই কোনো রিমাইন্ডার পাবো না। যদি রিমাইন্ডার পেতেই হয় তাহলে সংখ্যাটির সঙ্গে আমাকে আরও কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে, তবেই তো আমার রিমাইন্ডার কত থাকবে। প্রতিবার যখন ভাগ করব, যেমন তোমরা অপশন টেস্ট করে দেখতে পারো, যেমন 4 দিয়ে যদি আমি 50কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? অবশিষ্ট পড়ে থাকবে 2। আচ্ছা, 16 দিয়েও তোমরা 50কে ভাগ করে দেখতে পারো, অবশিষ্ট কত পড়ে থাকবে? 2। তো প্রত্যেকটি সংখ্যা দিয়েই 50কে যদি আমরা ভাগ করি তাহলে কি থাকবে? অবশিষ্ট প্রতি ক্ষেত্রেই 2 থাকবে। ওকে, আর কমপ্লিটলি ডিভিজিবল অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ যাবে কাকে? সম্পূর্ণরূপে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে 48কে। সেক্ষেত্রে কোনো রিমাইন্ডার থাকবে না। আমরা যদি সংখ্যাটির সঙ্গে আরও 2 যোগ করে দিই অর্থাৎ 50কে যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার প্রতি ক্ষেত্রে 2 থাকবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্কটি করা যাক। আচ্ছা, এই অঙ্কটির অ্যান্সার কত হয়ে গেল? তাহলে অপশন 3। ওকে না? চলো নেক্সট অঙ্কটি। নেক্সট অঙ্কটিতে বলেছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস, 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা যাকে 3 5 8 12 দ্বারা যদি ভাগ করি, হ্যাভ 2 অ্যাজ রিমাইন্ডার ইন কেচ, এবং প্রতি ক্ষেত্রে কি 2 ভাগশেষ থাকবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি হবে যাকে আমরা 3 5 8 এবং 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 রিমাইন্ডার থাকবে? প্রথমে বলো 3 5 8 দিয়ে ভাগ যায় ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দেখো 3 5 8 এবং 12 দিয়ে ভাগ যায় সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? আমরা যদি লসাগু বের করি এই সংখ্যাগুলোর তাহলে হয়ে যাবে 120। তার মানে 3 5 8 এবং 12 দিয়ে 120কে সম্পূর্ণরূপে ভাগ যায়। ওকে, কিন্তু 120 কিন্তু 5 অঙ্কের সংখ্যা না। তো 120 5 অঙ্কের সংখ্যা হোক বা 6 অঙ্কের সংখ্যা হোক বা যত অঙ্কেরই সংখ্যা হোক না কেন, 3 5 8 দিয়ে যদি ভাগ যেতে হয়, 3 5 8 এবং 12 দিয়ে যদি ভাগ যায় সেই সংখ্যাটি অবশ্যই কি হবে? তাদের লসাগুর গুণিতক হতেই হবে। তার মানে 5 অঙ্কের যে সংখ্যাটিকে 3 5 8 এবং 12 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটিকে 120 দিয়েও ভাগ যায়, অথবা বলতে পারি সেই 5 অঙ্কের সংখ্যাটি হলো 120 এর কি? 120 এর গুণিতক। ওকে, এবার দেখো আমরা অপশন টেস্টের মাধ্যমে অঙ্কটি করতে পারি, আর একটা বেসিক মেথডের মাধ্যমে করতে পারি। প্রথমে আমি অপশন টেস্টের মাধ্যমে করে দেখাচ্ছি। তো ধরে নিলাম 120 এর কোনো একটি গুণিতক যাকে 3 5 8 এবং 12 দিয়ে ভাগ যায়। এবার দেখো ভাগ শুধু গেলেই হবে না, আমাকে 2 অবশিষ্ট থাকবে। তো 120 এর গুণিতক যে সংখ্যাটি 5 অঙ্কের হবে সেটাকে 3 5 8 12 দিয়ে ভাগ যাবে। এবার যদি 2 অবশিষ্ট থাকতে হয় তাহলে আমি 2 যোগ করে দিচ্ছি। এবার দেখো এক্স এর ভ্যালু যাই আমি রাখি না কেন, আমার কিন্তু এককের স্থানে, যেমন 120 এর সঙ্গে যদি আমি এক্স এর ভ্যালু করে দিই 5, তাহলে সংখ্যাটি কত হবে? 600। যদি এক্স এর ভ্যালু করে দিই আমি 6, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 720। তো আমি যার সঙ্গেই গুণ করি না কেন, 0 সঙ্গে যাই মাল্টিপল করি, আমি যে এখানে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটির এককের স্থানে কত পাবো? 0 পাবো, এবং পরে 2 যোগ করে দিলে এককের স্থানে 2 থাকবে। তো দেখো আমাদের 4টি অপশনের মধ্যে শুধুমাত্র এককের স্থানে 2 আছে কোন অপশনটির? অপশন 4-এর। তো আমাদের অ্যান্সার অপশন 4 হয়ে যাচ্ছে। এটা এখানে ক্লিয়ার হলো। কিন্তু আমরা কি যদি ট্র্যাডিশনাল মেথডের মাধ্যমে চেক করতে চাই যে 5 অঙ্কের কোন সংখ্যাটিকে 3 5 8 দ্বারা ভাগ যায়,
তো আমি কি বললাম যে 3, 5, 8 এবং 12 লসাগু কত 120। তার মানে 120-এরই গুণিতক হতে হবে 5 অঙ্কের সংখ্যাটিকে। তাহলে দেখি আগে 5 অঙ্কের সবথেকে বৃহত্তম কোন সংখ্যাটি 120 দিয়ে ভাগ যায়, তারপরে দেখব 2 অবশিষ্ট থাকতে গেলে কি করতে হবে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম, 120 দিয়ে ভাগ যায় কিনা দেখি। তাহলে আমি কি দেবো 8, 960 হয়ে গেল, পড়ে থাকলো 39। এই 9টাকে নিয়ে আসলাম 3, 360 করে দিচ্ছি, 39 আবার পড়ে থাকলো, এটাকে আবার নিয়ে আসলাম 99 হয়ে গেল। ওকে একটু ছোট করে নিচ্ছি, দেখো। আচ্ছা, তাহলে আবার আমি 3 দিয়ে দিলাম, কত 360 চলে আসবে। তার মানে অবশিষ্ট ফাইনালি কত থাকলো 39। তার মানে 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা, ঠিক আছে, 99,999-কে 120 দিয়ে ভাগ যাচ্ছে না, অবশিষ্ট কত থাকছে 39। তার মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমি যদি 39 বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটিকে পুরোপুরি 120 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটিকে তাহলে 120 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভাগ গেলে হবে না, আমাদেরকে রিমাইন্ডার রাখতে হবে। কত রিমাইন্ডার থাকতে হবে? 2 অবশেষ থাকতে হবে। তাহলে আমি সংখ্যাটির সঙ্গে কত যোগ করে দেবো? 2 যোগ করে দেবো। দেখো আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো দুটো মেথডেই। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। এবার দেখো কি বলেছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট মাল্টিপল অফ 13 সব থেকে ক্ষুদ্রতম গুণিতকটিকে তোমরা বের করো, যাকে যে সংখ্যাটিকে আমরা যদি 4, 6 এবং 7 এবং 10 দ্বারা 4, 6, 7 এবং 10 দ্বারা ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। ওকে, 13-র একটি গুণিতক আমাকে বের করতে হবে, যাকে 4, 6, 7 এবং 10 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 2 থাকবে। আচ্ছা, প্রথমে বলো 4, 6, 7 এবং 10 দ্বারা ভাগ যায় সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? আমরা যদি এই সংখ্যাটির লসাগু বের করি, তাহলে আমরা পাবো সেই ক্ষুদ্রতম সংখ্যাটি। ওকে, লসাগু 420। তার মানে 4, 6, 7 এবং 10 দিয়ে 420-কে ভাগ যাবে সবথেকে ছোট সংখ্যা, অথবা 420-এর গুণিতক যে কোনো সংখ্যাকে ভাগ যাবে। ওকে, এবার দেখো শুধু ভাগ গেলে হবে না, অবশিষ্ট কত থাকতে হবে? 2ও থাকতে হবে। তো এটা তো 420-র বা 420-র যে কোনো গুণিতককে 4, 6, 7 এবং 10 দ্বারা পুরোপুরি ভাগ যাবে, তাই তো। কিন্তু অবশিষ্ট কিন্তু থাকবে না। অবশিষ্ট যদি 2 থাকতে হয়, তাহলে আমি সংখ্যাটির সঙ্গে কী করবো? 2 যোগ করে দেব। তারপরেও কিন্তু আমাদের কন্ডিশন ফুলফিল হচ্ছে না, আমাদের কিন্তু সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ যেতে হবে। এবার আমরা অপশন টেস্ট করব। ওকে, আবার সেই আগের মতোই আমি যদি অপশন টেস্ট করি, তাহলে কি হবে যে এক্সের মান যাই বসাই না কেন, আমার এককের স্থানে কত থাকবে? এককের স্থানে 0ই থাকবে, এবং 2 যোগ করলে কি হবে? এককের স্থানে 2 চলে আসবে। ওকে, বা তোমরা অপশন টেস্ট করতে পারো, এক্সের মান 1 বসিয়ে দেখতে পারো, 2 বসিয়ে দেখতে পারো। আচ্ছা, এক্সের মান আমরা এখানে কি বসাচ্ছি? এক্সের মান 6 বসাচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 2520 প্লাস 2 অর্থাৎ 25, 22। ওকে, তার মানে এই সংখ্যাটিকে 13 দিয়েও ভাগ যায়। ডিভিজিবিলিটি আমরা যদি চেক করি 13, তাহলে সেটি হবে। ওকে, আমরা 13 ডিভিজিবিলিটি দিয়েও কিন্তু চেক করতে পারি, এইভাবে ডাইরেক্টলিও চেক করতে পারি যে কোন সংখ্যাটি 13 দিয়ে ভাগ যায়। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে কি বলেছে যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট সাচ দ্যাট অন ডিভাইডিং 15, 18, 21 এবং 24 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কী থাকবে? 11, 14 এবং 17 এবং 20 যথাক্রমে রিমাইন্ডার থাকবে। কি বলেছে? আমাকে বলেছে সবথেকে কি বলেছে যে 4 অঙ্কের দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট, 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে। ওকে, যাকে 15, 18 এবং 21 এবং 24 দ্বারা ভাগ করলে 11, 14, 17, 20 রিমাইন্ডার থাকে। এর আগের অঙ্কগুলোতে আমরা কি দেখলাম? কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে একটা ফিক্সড প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকছে। তো আমার যে সংখ্যাটিকে ভাগ যায় সেই সংখ্যাটি প্রথমে বের করলাম, তারপরে 2 জুড়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু দেখো প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার আলাদা। এর আগের অঙ্কগুলোতে আমরা দেখলাম যে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার ফিক্সড। তো এখানে দেখো 15 দিয়ে যদি আমি ভাগ করি, অবশিষ্ট কত থাকে? 11।
18 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 14, আর 21 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 17, তারপরে কি 24 দিয়ে যদি ভাগ করি অবশিষ্ট থাকে 20। আচ্ছা দেখো, ভাজক এবং ভাগশেষের মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি আমরা? 4 4 4। ওকে, এতটুকু বুঝতে পারলে? ওকে, এবার তোমরা একটু আসো, আমরা বেসিক জিনিস একটা শিখবো যে 2 দিয়ে যদি আমি 17কে ভাগ করি, 2 দিয়ে যদি 17কে ভাগ করি তাহলে আমার অবশিষ্ট কত থাকে? 1। আবার 17কে যদি 3 দিয়ে ভাগ করি আমার অবশিষ্ট কত থাকে? 2। আচ্ছা বলো তো, এখানে 17কে যখন আমি 2 দিয়ে ভাগ করছি অবশিষ্ট কত থাকছে? 1। আর 17কে যখন 3 দিয়ে ভাগ করছি অবশিষ্ট কত থাকছে? 2। আমি যদি বলি 17-এর পাশাপাশি কোন সংখ্যাটিকে 2 এবং 3 দিয়ে ভাগ যায়? দেখো, আমি দুটো কাজ করতে পারি। এক তো এই সেক্ষেত্রে আমার যে অবশেষটা আছে সেটা হচ্ছে এই সংখ্যা থেকে বিয়োগ করে দিতে পারি, তাহলে কত হবে? 16 যাবে, তাহলে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এক্ষেত্রে আমি সংখ্যাটিকে কি করে দিতে পারি? 2 আমি বিয়োগ করে দিতে পারি, কারণ 2 আমার এক্সেস, তাহলেও কিন্তু সংখ্যাটি কত হয়ে যাবে? এক্ষেত্রে এখানে দেখো 1 বিয়োগ করলে সংখ্যাটি হয়ে গেল 16, আর এখানে 2 বিয়োগ করলে সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? 15। তার মানে আমার সংখ্যাটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি দেখো ভাজক এবং ভাগশেষের মধ্যে ডিফারেন্স কত? 1। আমি যদি 17-এর সঙ্গে 1 জুড়ে দেই তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 18। আবার এখানে দেখো ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য কত? 1। আমি 17-এর সঙ্গে ওই ডিফারেন্সটা যোগ করে দিলাম, তার মানে কত হয়ে গেল? 18। দেখো, এবার 2 ক্ষেত্রে কিন্তু আমি একই ধরনের নাম্বার পেলাম। তার মানে এবার অঙ্কে চলে আসো, চলো। এখানে মিশে গেছে 1 1 2 2 ছিল। ওকে, তাহলে বলো যে 15 18 21 এবং 24, 15 18 21 এবং 24 দিয়ে ভাগ যায়, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে এই সংখ্যাগুলোর লসাগু। তো আমরা প্রথমে লসাগু বের করে নেব। লসাগু বের করলে কত হবে? আচ্ছা দেখো, এখানে থাকলো 3 4। ওকে, তার মানে কত হচ্ছে? 28 × 90, তার মানে হয়ে যাবে 25 20। তার মানে সব থেকে 4 অঙ্কের সব থেকে ছোট যে সংখ্যাটি হয়ে গেল, সব থেকে ছোট সংখ্যাটি কোনটি হলো? 25 20। এটা 4 অঙ্কের একটি সংখ্যা, তো এটাকে কি 15 18 21 দিয়ে ভাগ যায়। কিন্তু আমাদেরকে কি চেয়েছে? 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা। আচ্ছা দেখো, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটিকে 15 18 21 এবং 24 দিয়ে ভাগ যাবে সেটি অবশ্যই 25 20 অর্থাৎ 2520 কী হবে? গুণিতক হতে হবে। ওকে, অর্থাৎ 2520 মাল্টিপলস হতে হবে। তার মানে দেখো, 2520 গুণিতক 1 করলে হচ্ছে 2520 হচ্ছে। 2520 দ্বিতীয় গুণিতকটি কত? 2 দিয়ে গুণ করব। 2520 তৃতীয় গুণিতকটি যদি আমরা করি তাহলে কত করব? 7560। 1 সেকেন্ড, 7560। তারপরের গুণিতকটি যদি আমি বের করি, 2520 কে 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বলো তো? সংখ্যাটি আর 4 অঙ্কের থাকবে না, এই সংখ্যাটি কি হয়ে যাবে? 5 অঙ্কের সংখ্যায় পরিণত হয়ে যাবে। তো আমরা এটা নেব না। তার মানে আমি বুঝতে পারলাম যে 2520 যে তৃতীয় যে গুণিতকটি, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে যে ভ্যালুটি পাচ্ছি কত হচ্ছে? 7560। এটি হচ্ছে 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা, কারণ পরের গুণিতকটি নিলে আমার সংখ্যাটি কি হয়ে যাবে? 5 অঙ্কের সংখ্যায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে দেখছো? 5 অঙ্কের সংখ্যা হলে কত হবে? দেখো আমি করে দিচ্ছি, 180। এটা হবে তো? এটা 5 অঙ্কের সংখ্যা, তো আমার 5 অঙ্কের সংখ্যা নেব না। তার মানে
2520 জাস্ট আগের গুণিতকটিই হবে সবথেকে বৃহত্তম সংখ্যা, যেটিকে কি 15, 18 এবং 21 এবং 24 দ্বারা ভাগ যায়। এবার তাহলে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেলাম, যেটিকে 15, 18, 21 এবং 24 দিয়ে ভাগ যায়। তারপরে দেখো আমাদের কি বলেছে যে 15 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকবে 11। দেখো 15, 18, 21 এবং 24-এর লসাগুর গুণিতক হচ্ছে 75, 60, অর্থাৎ 15 দিয়ে 75, 60কে কমপ্লিটলি ভাগ যাবে, রিমাইন্ডার কখনোই থাকবে না। যদি রিমাইন্ডার 11 রাখতে হয় তাহলে আমি 11 যোগ করে দেব। 18 দিয়েও এই সংখ্যাটিকে পুরোপুরি ভাগ যাবে, কারণ এটা হচ্ছে 15, 18, 21 এবং 24-এর লসাগুর গুণিতক। তো 18 দিয়েও এই সংখ্যাটিকে পুরোপুরি ভাগ যাবে, কিন্তু আমাকে যদি রিমাইন্ডার রাখতে হয়, কত থাকবে রিমাইন্ডার? 14। তার মানে আমি সংখ্যাটিকে আবার 14 দিয়ে যোগ করব। তাহলে এভাবে যদি করি তাহলে কি হবে, আমাদের প্রতি ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা নির্দিষ্ট সংখ্যা বলতে পাবো না। কিন্তু দেখো এই সংখ্যাগুলিতে একটা আমরা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে পারছি। ভাজক এবং ভাগশেষের মধ্যে ডিফারেন্স কত? 4। এখানেও ভাজক এবং ভাগশেষের মধ্যে ডিফারেন্স 4। তো প্রত্যেকটা 4টি সংখ্যার ক্ষেত্রেই ভাজক এবং ভাগশেষের মধ্যে ডিফারেন্স 4। তো আমি সংখ্যাটির সঙ্গে অবশিষ্ট যেগুলো পেয়েছি সেগুলো যোগ না করে আমি ভাজক এবং ভাগশেষের যে ডিফারেন্স সেটা যদি বিয়োগ করে দেই তাহলে আমি আমার অ্যান্সারটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 7556। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধু। তুমি ধীরে ধীরে তোমরা দেখো ভিডিওটি এবং বোঝার চেষ্টা করো। আমি যেমন প্রথমে 3 দিয়ে 17কে এবং 2 দিয়ে 17কে ভাগ করে দেখালাম, ঠিক আছে? ওটাও একটু বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। ওকে, সো ফ্রেন্ডস, কোশ্চেন 8 কি বলেছে দেখো, যে লিস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ ডিভাইজেবল বাই ইচ অফ 21, 36 এবং 66। 21, 36 এবং 66 দিয়ে ভাগ যায় সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? আচ্ছা বলো, 21 এবং 36 এবং 66 দিয়ে ভাগ যায় সব থেকে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এই 3টি সংখ্যার লসাগু। তো আমি আগে প্রথমে কি বের করছি? এই 3টি সংখ্যার লসাগু বের করে নিচ্ছি। তো সংখ্যাটির লসাগু কি হয়ে গেল? আমি এই আকারেই রেখে দিচ্ছি, গুণ আকারেই রেখে দিচ্ছি। তো আমি এটা লসাগু পেয়ে গেলাম। এবার বলো, সংখ্যাটি কি পূর্ণবর্গ? না। কেন না? দেখো, কোনো পূর্ণবর্গ সংখ্যাকে যদি আমরা ভাঙি, পূর্ণবর্গ সংখ্যা কি হবে? সেই কোনো একটি সংখ্যার কি হবে? দুবার গুণ করলে আমি সেই পূর্ণবর্গ সংখ্যাটি ফিরে পাবো, তাই তো? বা কোনো একটি সংখ্যার দ্বিঘাত ঘাত যদি 2 হয়, বা মূলটা যদি আমি 2বার গুণ করি, সেক্ষেত্রে সংখ্যাটি পূর্ণবর্গ হয়। সোজা কথায় তাকে ভাঙলে, ঠিক আছে, আমি ওই সংখ্যাটিকে যদি ফ্যাক্টরাইজেশন করি, ভাঙি, ঠিক আছে, তাহলে কি করব? উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় পাবো, তাই তো? দেখো এখানে যে লসাগুটি করলাম, লসাগু করে কত পারে পেলাম? 3, 2, 7, 6, 11। তো 3, 2, 7, 6, 11 সংখ্যাটিতে দেখো আমি দুবার কাকে পেয়েছি? এখানে 6 একটা আছে আর এখানে একটা 6 আছে। আমি 6কে কবার পেলাম? 2বার পেলাম। কিন্তু 7 এবং 11-র কয়বার আছে? একবারই আছে। ওকে, তার মানে এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? আমাকে আরও একটা 7 এবং 11 দিয়ে গুণ করতে হবে। দেখো আমি করছি, আরও একটা 7 দিয়ে গুণ করার অর্থ এখানে আমি আর একটা 7 জুড়ে দিলাম, আর এখানে আর একটা 11 দিয়ে গুণ করে দিলাম। তার মানে আমি মোটে কত দিয়ে গুণ করলাম? 77 দিয়ে সংখ্যাটিকে গুণ করলাম। তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়ে গেল। ঠিক আছে, তো অ্যাটলিস্ট আমাকে 77 দিয়ে গুণ করতে হবে। তো এখন সংখ্যাটি দেখো পূর্ণবর্গ হয়ে গেছে। আমি প্রত্যেকটা এখানে সংখ্যাগুলো কি জোড়ায় জোড়ায় পাচ্ছি। তো এই সংখ্যাটিকে যদি রুট করি, অবভিয়াসলি আমি একটা একটা করে এখান থেকে বেরিয়ে আসবে। 6-এর স্কোয়ার 6-এর জন্য আমি রুট করলে 6 পেয়ে যাব, 7-এর জন্য একটা 7 পেয়ে যাব এবং 11 পেয়ে যাব, তাই না? তো এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। ওকে,
তো এই গুণফলটি কত হবে? এলসিএমকে তাহলে আমরা 77 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে এবং সেই সংখ্যাটি কত হবে? সেই সংখ্যাটি হবে গুণ করলে 213444। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে কোনো একটা সংখ্যা সবথেকে ক্ষুদ্রতম এমন একটি সংখ্যা যাকে 18, 27 এবং 36 দিয়ে ভাগ করলে কত? 5, 14 এবং 23 রিমাইন্ডার থাকে। অর্থাৎ আমি যখন আমার 7 নম্বর অঙ্কটা করেছিলাম একই রকম, 18 দিয়ে যখন ভাগ করব আমার রিমাইন্ডার কত থাকবে? 5। আবার 27 দিয়ে যখন ভাগ করব তখন রিমাইন্ডার থাকবে কত? 14। আর 23 দিয়ে 36 দিয়ে যখন ভাগ করব তখন রিমাইন্ডার থাকবে 23, মানে অবশিষ্ট থাকবে 23। তো এই ধরনের অঙ্কে আমি কি বলেছিলাম? প্রথমে আমাদেরকে ভাজক এবং ভাগশেষের মধ্যে ডিফারেন্সটা অবজার্ভ করব। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা রিমাইন্ডার পাচ্ছি, তো আমাকে কি অবজার্ভ করতে হবে? আমাকে অবজার্ভ করতে হবে ভাজক এবং ভাগশেষের মধ্যে ডিফারেন্স কত। দেখো এখানেও 13, এখানেও 13, এখানেও 13। তো আমরা কি করব? প্রথমে লসাগু করে দেখব। 18, 27 এবং 36-এর লসাগু করলে কত হয়? 108। তো 108 হচ্ছে এমন একটি সংখ্যা যাকে কি 18, 27 এবং 36 দিয়ে ভাগ যায়। কিন্তু আমাদের ভাগ গেলে হবে না, আমাদের কি রিমাইন্ডার থাকতে হবে প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা রিমাইন্ডার। তো প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা রিমাইন্ডার থাকলে আমরা কি বলি? আমরা বলেছিলাম যে ডিফারেন্সটা চেক করব এবং সেই ডিফারেন্সটা সেই নাম্বারটা থেকে, অর্থাৎ আমাদের যে এলসিএমটা বের করলাম সেখান থেকে বিয়োগ করে দেব। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 95। ওকে, তো আমাদের অপশন 1। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে যে দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 5, 6, 7, 8 leaves remainder 3। 5, 6, 7 এবং 8 দিয়ে আমি কোনো একটি সংখ্যাকে যখন ভাগ করব তখন রিমাইন্ডার 3 থাকবে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না। ওকে, তো কিভাবে করব? তাহলে আমরা প্রথমে কি করব? যে 5, 6 এবং 7, 8 দিয়ে ভাগ যায় সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? অবশ্যই 5, 6, 7 এবং 8-এর লসাগু হবে, তাই তো? 5, 6, 7 এবং 8-এর লসাগু কত হবে? 840। 840। দেখো 840কে কিন্তু 5, 6, 7, 8 দিয়ে ভাগ যায়, কিন্তু রিমাইন্ডার কিন্তু 3 থাকবে না। তার মানে রিমাইন্ডার 3 থাকতে গেলে আমাকে এই সংখ্যাটির সঙ্গে 3 যোগ করতে হবে। কিন্তু আমি যদি 3 যোগ করি 8, 4 সংখ্যাটি কত হয়ে যাবে? 8, 4, 3। 8, 4, 3 কি? 8, 4, 3কে কি 9 দিয়ে ভাগ যায়? না, 9 দিয়ে ভাগ যায় না। তার মানে হতে পারে 840-এর কোনো গুণিতক, তার সঙ্গে আমি 3 যোগ করব, এই সংখ্যাটিকে হয়তো 9 দিয়ে ভাগ যাবে কমপ্লিটলি। তো কোন সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ যাবে? সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, সেটি আমি কিভাবে বের করব? এক্স এর মান আমাকে বসিয়ে দেখতে হবে। আমরা অপশন টেস্ট করতে পারি। তো এক্স এর মান যাই বসাই না কেন আমার কিন্তু এককের স্থানে কি থাকবে? এককের স্থানে কিন্তু কি থাকবে? শূন্যই থাকবে, আর 3 যোগ করলে 3 থাকবে। তো আমার অপশন 1 তো হচ্ছে না। ঠিক আছে, 2 বসালে কত হচ্ছে? 2 বসালে হচ্ছে আমার 840 × 2 মানে হচ্ছে 1680, আর 3 যোগ করলে হচ্ছে 1683। তো আমার অপশনের মধ্যে 9 দিয়ে ভাগ যাওয়ার মতো ক্ষুদ্রতম এটিই আছে। বাকিগুলোকেও হতে পারে, কিন্তু আমি দেখব না, কারণ বাকিগুলো ক্ষুদ্রতম না। আমাদেরকে সর্বনিম্ন সংখ্যা চেয়েছে, তো সর্বনিম্ন সংখ্যা দুটোই ছিল এখানে, তো আমার অপশন 2 হয়ে গেল। আরেকটা ট্রিক আছে, দেখো এখানে ভালো করে যদি অবজার্ভ করো, যে সংখ্যাটি আমি পাবো সেই সংখ্যাটিকে কত দ্বারা বিভাজ্য হতে হবে? 9 দ্বারা। তো আমি সিম্পলি 9-এর ডিভিজিবিলিটির নিয়ম দিয়ে আমি অপশনগুলো টেস্ট করতে পারি। 9-এর ডিভিজিবিলিটির নিয়ম কি? 9-এর ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে যে আমি অঙ্কগুলোর যোগ করব। অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে? 6 × 1 = 7, 7 আর 8 15 আর 3 18। তো যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যাবে। তো আমাদের অপশন হয়ে যাচ্ছে অপশন 2। ঠিক আছে, তো কোশ্চেন 11-এ কী বলেছে? যে 4টি বেল 5 সেকেন্ড যথাক্রমে 5, 6, 8 এবং 7 সেকেন্ডের ব্যবধানে বাজে। মানে প্রথম বেলটি একবার বাজলো, তারপরে আবার দ্বিতীয়বার কখন বাজবে? 5 সেকেন্ড পরে বাজবে, তারপরে 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড মানে তারপরের 5 সেকেন্ড পরে। এইভাবে
বাজতেই থাকবে 5 সেকেন্ডের ব্যবধানে। দ্বিতীয় বেলটি 6 সেকেন্ডের ব্যবধানে বাজবে। অনুরূপে 8 এবং 9 সেকেন্ডের ব্যবধানে তৃতীয় এবং চতুর্থ বেলটি বাজতে থাকবে। তো কোনো এক সময় বেল চারটি একসঙ্গেই বেজে গিয়েছিল। তারপরে বলেছে দে উইল অ্যাগেইন রিং সাইমালটেনিয়াসলি আফটার, তাহলে তারা কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে। ওকে, আচ্ছা দেখো আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করব। যে প্রথম বেলটি, যে বেলটি 5 সেকেন্ডের ব্যবধানে বাজে সেটি, তার মানে দেখো প্রথমবার বাজলো 5 সেকেন্ড পরে, তার 5 সেকেন্ড অর্থাৎ 10, প্রথমবার বাজার 10 সেকেন্ড পরে, তারপরে 15 সেকেন্ড পরে, এইভাবে 5-এর গুণিতকের আকারে আমরা পেতেই থাকবো। 5-এর গুণিতক বের করলে যে মানগুলো হবে সেই সময়গুলোতে, সেই সেকেন্ডগুলোতে গিয়ে বাজতেই থাকবে। ঠিক আছে, প্রথমবার বাজার ঠিক 5 সেকেন্ড পরে, তারপরে 10 সেকেন্ড পরে এবং 15 সেকেন্ড পরে, এইভাবে এই সময়গুলোতেই বাজতে থাকবে। অনুরূপভাবে দ্বিতীয় বেলটিও 6-এর যদি গুণিতক বের করি, মানে প্রথমবার বাজার 6 মিনিট পরে, তারপরে 12 মিনিট পরে, তারপরে 18 মিনিট পরে, এইভাবেই চলতে থাকবে। তো 8 এবং 9-এর ক্ষেত্রেও একইভাবে। তো কোনো এক জায়গায় গিয়ে কি হবে, 5, 6, 8 এবং 9-এর গুণিতক মিলে যাবে। যেটা মিলে যাবে এবং সবার আগে যেখানে গিয়ে মিলবে, সবার আগে মানে সব থেকে ছোট, এবং একই হবে গুণিতকটা কমন, এবং এগুলো কি গুণিতক মাল্টিপলস। তার মানে আমরা কি বের করলাম, লসাগু। বুঝতে পারলে? তার মানে 5, 6, 8 এবং 9 এর যদি আমরা লসাগু করি, লসাগু কি, কোনো সংখ্যার লসাগু হলো সেই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা, শুরুতে বলেছিলাম। তার মানে 5, 6, 8 এবং 9-এর লসাগু কত হচ্ছে, এটা যদি আমরা লসাগু করি তাহলে পেয়ে যাব কত, 360। ওকে, 360। তাহলে কি 360 হচ্ছে এমন একটি সংখ্যা, একদম ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 5, 6, 8 এবং 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে বেল চারটি কতক্ষণ বা প্রথম একবার একসঙ্গে বাজার কতক্ষণ পরে আবার বাজবে, 360 সেকেন্ড পরে। তো 360 সেকেন্ড মানে কি, 360 সেকেন্ড মানে 6 মিনিট। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে প্রথমবার বাজার আরও 6 মিনিট পরে বেলটি আবার বাজবে, একসঙ্গে বাজবে আর কি। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে থাকে। এই ধরনের আরও বিভিন্ন টাইপ দিয়ে বেলের বদলে অন্য কিছু হতে পারে। ওকে, দ্বিতীয় অঙ্কটি মনে হয়, হ্যাঁ দ্বিতীয় অঙ্কটি দেখো সেম অঙ্ক লিখেছি পরের অঙ্কটাতে, কোশ্চেন নাম্বার 12-এ। এখানে বলেছে যে ট্রাফিক লাইট অ্যাট 3 ডিফারেন্ট রোড ক্রসিং, 3টি রোড ক্রসিংয়ে 3 ধরনের ট্রাফিক লাইট আছে, মানে 3টি ট্রাফিক লাইট আছে। প্রথম লাইটটি 24 সেকেন্ডের ব্যবধানে মানে হয়, চেঞ্জ হয়, কালার চেঞ্জ করে। আর দ্বিতীয়টি 36 এবং 54 সেকেন্ডের ব্যবধানে কি করে, থার্ড লাইটটি কালার চেঞ্জ হয় ওর। ঠিক আছে, তো একসঙ্গে চেঞ্জ হয়েছিল তারা 10টা 15 AM, মানে সকাল 10টা 15 মিনিটে তারা একসঙ্গে একবার চেঞ্জ হয়েছিল। ওকে, তাহলে দে উইল অ্যাগেইন, দেন অ্যাট হোয়াট টাইম দে অ্যাগেইন চেঞ্জ সাইমালটেনিয়াসলি, তাহলে তারা একসঙ্গে আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। তো আমি একটু আগেই বললাম যে প্রথম বেলটি তাহলে 24-এর প্রথমবার চেঞ্জ হওয়ার পর 24 সেকেন্ড পর পর ব্যবধানে বাজতেই থাকবে, অর্থাৎ আমরা 24-এর গুণিতক, মানে প্রথমবার বাজার পরে 24 সেকেন্ড পরে, তারপরে আরও 24 সেকেন্ড মানে 48, প্রথমবারের মানে চেঞ্জ হওয়ার 48 সেকেন্ড পরে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তারপরে প্রথমবার করার কত হবে, 72 সেকেন্ড পরে, এইভাবে চেঞ্জ হতেই থাকবে 24 করে, এই ব্যবধানে সে চেঞ্জ হতেই থাকবে। অনুরূপভাবে 36-এরও কিন্তু একইভাবে চলতে থাকবে 36 সেকেন্ডের ব্যবধানে, এবং তৃতীয় বেলটির কত সেকেন্ডের ব্যবধানে চলতে থাকবে, 54 সেকেন্ডের ব্যবধানে। তাহলে আমরা কি বের করব, সব থেকে লোয়েস্ট কমন মাল্টিপলস বের করব। লোয়েস্ট কমন মাল্টিপল কত হবে, 24, আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে যদি বের করি তাহলে 24, 36 এবং 54 কত হয়ে যাবে, 216 হয়ে যাবে এলসিএম। ওকে, আচ্ছা 216 কি, তাহলে 216 সেকেন্ড পরে তারা আবার একসঙ্গে বাজবে। ওকে, আর 216 সেকেন্ড মানে কি, 3 মিনিট হয়ে গেল, 180 সেকেন্ড, আর পরে থাকলো কত, 36 সেকেন্ড।
তারপরে 2 সেকেন্ড 216 সেকেন্ড মানে কি 3 মিনিট 36 সেকেন্ড। ওকে, 60 মিনিটে যেহেতু 1 সেকেন্ড মানে 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট হচ্ছে। ওকে, তাহলে আমাদের কি হবে, প্রথমবার বেজেছিল বেলটি কটায় বেজেছিল? প্রথমবার বেলটি বেজেছিল 10টা 15 মিনিটে। 10টা 15 মিনিটের পর আরও 3 মিনিট 36 সেকেন্ড মানে 10টায় 18 মিনিট 36 সেকেন্ডে ট্রাফিকের লাইটগুলো আবার চেঞ্জ হবে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 2। বুঝতে পেরেছ? খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আচ্ছা, নেক্সট আমরা টাইপ 3তে চলে আসলাম। টাইপ 3 এর প্রথম অঙ্কটি কি বলেছে? কোশ্চেন 13-এ বলেছে যে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস অ্যামং হুম 1001 মানে 1001টি পেন এবং 910টি পেন্সিল ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ স্টুডেন্ট গেটস সাম নাম্বার অফ পেন অ্যান্ড সেম নাম্বার অফ পেন অ্যান্ড পেন্সিল। যাই হোক, বলেছে যে কিছু পেন আছে, কতটা? 1001টি পেন আছে আর 910টি পেন্সিল আছে। আচ্ছা, এটাকে আমি একটি ছোট ফিগার দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নিও। 15 এবং 12 আমি বলছি যে 1 সেকেন্ড, বলছিলাম আমি একটি সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ধরে নাও একটি বাস্কেটে বা একটি বাস্কেটে 15টি ফল আছে, অপর একটি 15টি ম্যাঙ্গো আছে, অপর একটি বাস্কেটে 15টি, ঠিক আছে, কি আছে, ব্যানানা আছে, 12টি ব্যানানা আছে। তাহলে দুটো বাস্কেটে আমার একটিতে কত 15টি আম আর একটিতে 12টি কলা। এবার আমি সব থেকে বেশি কজনকে এই আম এবং কলা পরিপূর্ণভাবে করে দিতে পারবো, ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। সব থেকে বেশি কজনকে আমি আম এবং কলা দুটো একদম পরিপূর্ণরূপে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, মানে আমার কাছে যেন হাতে কোনো অবশিষ্ট না থাকে। দেখো, আমি যদি দুজনকে ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে দেখো আমি কিন্তু আমগুলো পুরোপুরি ডিস্ট্রিবিউট করতে পারবো না। আমি ম্যাক্সিমাম কটা, দুজনকে আমি 14টা আম ডিস্ট্রিবিউট করতে পারবো, তাই না? তাহলে আমার অবশিষ্ট কত থেকে যাচ্ছে? 1। তার মানে আমগুলো ডিস্ট্রিবিউট করতে পারলাম না, কিন্তু ব্যানানা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে একজনে কটা করে ব্যানানা পাবে? 6টা করে ব্যানানা পাবে। ঠিক আছে, আর এখানে কি হয়ে যাবে? 14, একজনে 6টা, তো এখানে 7, আমি টোটাল 14 লিখেছিলাম। তো অ্যাকচুয়ালি একজন কত করে পাবে? 7টা করে পাবে, কিন্তু আমার অবশিষ্ট থেকে যাবে কটি? 1টি। এবার দেখো, আমি যদি তিনজন ব্যক্তিকে বা 3জন বালককে যদি আমি এই ম্যাঙ্গো এবং ব্যানানা ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে কিন্তু আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারছি। তাহলে 3জন ব্যক্তিকে 15টি ম্যাঙ্গো, আর কি প্রথমটি আমি ম্যাঙ্গো, তারপরটি ব্যানানা, তো 15টি ম্যাঙ্গো যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে প্রত্যেকে কটা করে পাবে? 5টি করে পাবে। আর ব্যানানা কটি করে পাবে? 4টি করে পাবে, যেহেতু আমাদের টোটাল 12টি আর 15টি এখানে। এবার দেখো, আমি যদি 5টি করে নেই, ওকে, 5টি করে নেই, তাহলে দেখো আমি ম্যাঙ্গো কিন্তু ডিস্ট্রিবিউট করে দিতে পারছি। পার পার্সন কতগুলো পাবে? 3টি করে পাবে, কিন্তু ব্যানানা কিন্তু ডিস্ট্রিবিউট করা সম্ভব না। এই কথাটার অর্থ তাহলে আমরা কি বুঝলাম? যে আমাকে হাইয়েস্ট নাম্বার একটি নিতে হবে, হাইয়েস্ট নাম্বার অফ, এখানে আমরা কি পার্সন নেব, যাতে ম্যাঙ্গোগুলোও আমি ডিস্ট্রিবিউট করতে পারি, ব্যানানাগুলোও ডিস্ট্রিবিউট করতে পারি। তার মানে আমরা কি বের করব? যে এই দুটো সংখ্যার সবথেকে ফ্যাক্টর বের করব, এবং যে ফ্যাক্টরটা দুটোর ক্ষেত্রে কমন হবে এবং হাইয়েস্ট হবে, সেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে এই অঙ্কটির অ্যান্সার। কি বললাম আবার দেখো, আমি ফ্যাক্টর কেন বের করব এই 15 এবং 12 ফ্যাক্টর কেন বের করব? দেখো, আমি যদি এখানে একটি ফ্যাক্টর 15 এবং 12 একটি ফ্যাক্টর 2, সাপোজ আমি 2 নিলাম, 2 কিন্তু 15 ফ্যাক্টর না। দেখো, সেই জন্য আমার এখানে রিমাইন্ডার থেকে যাচ্ছে,
কিন্তু 2 12-র ফ্যাক্টর, তো এখানে চলে যাচ্ছে। তো 3 কিন্তু দেখো 15 এবং 12-র কমন ফ্যাক্টর, 15 এবং 12-র কমন ফ্যাক্টর, তো দুইজনকেই গেল। আর কি কোনো কমন ফ্যাক্টর আছে? আর কোনো কমন ফ্যাক্টর নেই। একটা 1 আছে, একজনকে যদি দিই তাহলে আমি পুরো 15টি ব্যানানা দিয়ে দেবো এবং 15টি ম্যাঙ্গো দিয়ে দেবো একজনকে, এবং একজন যদি আমি পার্সন নিই তাহলে ব্যানানাও সে পুরো ব্যানানাটাই পেয়ে যাবে একজন ব্যক্তি। তো এটাও একটি কমন ফ্যাক্টর। তো কমন ফ্যাক্টরের মধ্যে আমাদেরকে বলছে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট আমি, অর্থাৎ এখানে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন আমি কতটা চুজ করব, তাহলে এখানে 1 দিলেও তো আমার কমন ফ্যাক্টর হচ্ছে, ব্যানানাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাচ্ছে, 3 দিলেও ডিস্ট্রিবিউট হচ্ছে। ওকে, তাহলে আমি কি কোনটিকে চুজ করব? ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন আমার কোনটি হয়ে গেল এখানে 3, 3 জনকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া সম্ভব, আর কোনোভাবেই সম্ভব না। ওকে, তাহলে আমরা এই ধরনের অঙ্কে কি বের করব? তো সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করব। আশা করি বুঝতে পেরেছো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 910 এবং 1001-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি তোমার ডিভিজিবল মেথডে করলে করতে পারো, খুবই ইজি। এটা 991 হয়ে যাবে। কত পড়ে থাকলো? 1 1 11। আমি একটু এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, না 11 না, সরি, একটু 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে কত পড়ছে? 910 পড়ে থাকছে, তাই না? তাহলে 1, এখানে 9, ওকে 91, তারপরে হচ্ছে 10 দিয়ে দিলে কত হচ্ছে? 910। তার মানে আমি কত পেলাম? আমাদের কি বলছি, সরি, HCF। তার মানে 91টি স্টুডেন্টের মধ্যে আমি 1001টি পেন্সিল এবং 910টি পেন্সিল সমানভাবে ভাগ করে দিতে পারবো। মানে আমার পুরো পেন এবং পুরো পেন্সিলটাই ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং প্রত্যেকটি স্টুডেন্ট ইকুয়ালি পাবে। ঠিক আছে, কোনো রিমাইন্ডার থাকবে না, যেমনটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম। ঠিক আছে, তোমরা চাইলে এটা দিয়ে একবার চেক করে দেখতে পারো। যদি আমি 6টি আমার কাছে সাপোজ 6টি পেন আছে এবং 12টি পেন্সিল আছে, তো আমি ম্যাক্সিমাম কতজনকে ডিস্ট্রিবিউট করতে পারবো? দেখো, আমি যদি দুজনকে দিই, দুজন পার্সনকে যদি চুজ করি, তাহলে একজন 3টি পেন পাবে আর একজন 6টি পেন্সিল পাবে। ওকে, এটা করা সম্ভব, দুটিকেই ভাগ যাচ্ছে। আমি যদি তিনটি বালককে দিই, তাহলে পেন কটি করে পাবে? একজনে 2টি করে পাবে, এবং পেন্সিল কটি করে পাবে? 4টি করে পাবে, এটাও সম্ভব। আমি যদি 6টি করে পেন দিই, তাহলে একজন 6টি বালককে যদি দিই, তাহলে কটি পেন পাবে? একজন 1টি করে পাবে, আর পেন্সিল কটি করে পাবে? 2টি করে পাবে। ওকে, দেখো এটাও সম্ভব। তো আর কোনোভাবে কি সম্ভব? আর কোনোভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব না। আরেকটা সম্ভব 1 দিয়ে। তো 1 দিয়ে করবো না, আমাদের যেহেতু এখানে ম্যাক্সিমামটা বের করতে হয়, তো আমি ম্যাক্সিমাম কোনটা পেলাম? 6 জন ব্যক্তিকে আমি 6টি পেন এবং 12টি পেন কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারি। মানে আমার হাতে কোনো পেন বা পেন্সিল অবশিষ্ট থাকবে না, সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তাহলে 6টি বালকের মধ্যে 6টি পেন দিলে প্রত্যেকে 1টি করে পেয়ে যাচ্ছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর 12টি পেন্সিল কী হয়ে গেলো? 6 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করলে কী হচ্ছে? প্রত্যেকের হাতে 2টো করে থাকলো। ওকে, ক্লিয়ার? আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই জন্যই আমরা এখানে কি বের করবো? HCF বের করবো, অর্থাৎ গসাগু বের করবো, তাহলেই আমাদের অঙ্কটি সলভ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অনেক ধরনের অঙ্ক থাকে, যেমন আমরা দেখবো সময়ের সঙ্গে। চলো, এখানে আর লম্বা করছি না অঙ্কটা। নেক্সট অঙ্কটি দেখো। ওকে, বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 307 এবং 330 লিভিং রিমাইন্ডার 3 এবং 7 রেসপেক্টিভলি। আচ্ছা, আমাকে শুরুতে বলো, কোনো দুটি সংখ্যাকে ভাগ যায়, এই সংখ্যাকেও ভাগ যায়, এই সংখ্যাকে ভাগ যায় যাকে দিয়ে আমি ভাগ করি। আচ্ছা, আমি একটু সিম্পল করছি, 1 সেকেন্ড, সংখ্যা দিয়েই বলছি। 6 এবং 12 আমরা শুরুতে শিখেছিলাম, সেটা দিয়ে বলছি। 6 এবং 12কে ভাগ যায় কোন সংখ্যাগুলো দিয়ে? 6-এর উৎপাদকগুলো দিয়ে, তাই তো? আর 12কেও 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তো গ্রেটেস্ট নাম্বার যেটা ভাগ যায়, গ্রেটেস্ট নাম্বার কোনটা হয়? গ্রেটেস্ট নাম্বার সবসময় কোনটা? সাধারণগুলো, যেগুলো কমন,
এক কম মানে আমি যে উৎপাদকগুলো বের করলাম, যে সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় তাকে কি বলি, সেই সংখ্যাটির উৎপাদক বলি। তো আমার উৎপাদক কত হয়ে গেল, 1 2 3 6, এখানেও 1 2 3 6, এবং তাহলে সবথেকে বড় কোনটা, 6, আর এটাকে আমরা কি বলি, গসাগু। তার মানে সবথেকে বড় সংখ্যা যেটা দিয়ে কোনো দুটি সংখ্যাকে ভাগ যায় সেই সংখ্যাটি ওই দুটি সংখ্যার গসাগু। তাহলে এবার আসো অঙ্কটিতে। অঙ্কটিতে কি বলেছে, কোনো একটা বড় সংখ্যা মানে গ্রেটেস্ট নাম্বার বের করতে বলেছে, অর্থাৎ দিয়ে যদি আমি 307কে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকছে, 3 থাকছে। কিন্তু গসাগু দিয়ে ভাগ করলে, আমি এখনই দেখলাম 6 এবং 12 গসাগু দিয়ে 6 এবং 12কে ভাগ করলে কি কখনো অবশিষ্ট থাকবে, থাকবে না। তার মানে এটা আমার এক্সেস হয়ে গেছে। তো এক্সেসটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার ভাগটা চলে যাবে। তো 307কে যখন ভাগ করছি, সেই 307 এবং 3 যখন ভাগ করব তখন অবশিষ্ট 3 থাকছে। তো অবশিষ্ট যদি বিয়োগ করে দিই, অবশিষ্টটা এক্সেস, তো বিয়োগ করে দিলে ভাগটা পুরোপুরি যাবে, তাই তো। যেমন 3 দিয়ে 10কে ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে 9, এখানে অবশিষ্ট 1, তার মানে এটা এক্সেস। আমি যদি 10 থেকে 1 বিয়োগ করে দিতাম, 10 থেকে 1 বিয়োগ করে দিতাম তাহলে ভাগটা পুরোপুরি যেত। ওকে, তার মানে আমি এখানে 307 থেকে বিয়োগ করে দিলাম 3, যেটা এক্সেস। তার মানে সংখ্যাটা কত হলো, 304। ওকে, তার মানে 304কে পুরোপুরি ভাগ যায়। অনুরূপভাবে 330-এর সঙ্গে রিমাইন্ডার কত ছিল, 7, তার মানে 323। তার মানে আমি কি বলবো, যে সংখ্যাটি সবথেকে বড় সংখ্যা যেটি দিয়ে 304 এবং 323কে ভাগ যাবে সেটা হচ্ছে এই দুটো সংখ্যার কি, গসাগু। গসাগু কত হবে 304 এবং 323-এর, 304 পড়ে থাকলো 19, 304 কত হয়, 19 দিয়ে 304 সম্ভবত 16 হবে, আমরা করে দেখছি। 1 19 পড়ে থাকলো 11, 114, 6 দিলে হয়ে যাচ্ছে 54, হ্যাঁ 114। তার মানে আমি গসাগু কত পেলাম, 19। আমরা ভাগ পদ্ধতিতে করে দেখলাম গসাগুটা, তোমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতেও করে দেখতে পারো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, 19 হচ্ছে এই দুটো সংখ্যার গসাগু। তো 19 হচ্ছে সব থেকে বড় সেই সংখ্যাটি যেটিকে দিয়ে 307 এবং 330কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকবে। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 2028। দুটো সংখ্যার গুণফল কি, 2028, আর এই সিএফ কি, 13। আচ্ছা, আমি শুরুতে বলেছিলাম এই সিএফ মানে কোনো দুটি সংখ্যার গসাগু 13। দেখো, সংখ্যা দুটি সবসময় তাদের নিজের HCF এর কি হয়, গুণিতক হয়। আবার বলছি, ভালো করে শোনো, সংখ্যা দুটি সবসময় তাদের তাদের গসাগুর কি হয়, গুণিতক হয়। ঠিক আছে, যেমন আমি 6 এবং 12-র গসাগু কত বের করেছিলাম, 6। তো এটা হচ্ছে গসাগু। তো প্রথম সংখ্যাটিও 6-এর গুণিতক, দ্বিতীয় সংখ্যাটিও 6-এর গুণিতক, মানে 6-এর সঙ্গে 1 গুণ করলে প্রথম সংখ্যাটা পাচ্ছি, 6-এর সঙ্গে 2 গুণ করলে দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি। তার মানে ধরে নিচ্ছি আমি প্রথম সংখ্যাটা 13x, আমি প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম, আর দ্বিতীয় সংখ্যাটির সঙ্গে অন্য কোনো একটি গুণিতক হবে, তো 13y, 13x এবং 13y হয়ে গেল দুটো সংখ্যা আমি ধরে নিলাম। আচ্ছা, এই দুটো সংখ্যার লসাগু কী হবে, লসাগু হবে 13xy। ওকে, এটা হয়ে গেল লসাগু। তাহলে গসাগু আছে, লসাগু আমি বের করে ফেললাম। দুটি সংখ্যা 13x এবং একটি সংখ্যা 13x এবং একটি সংখ্যা 13y, তাহলে লসাগু হচ্ছে 13xy। এবার দেখো সংখ্যা দুটির গুণফল দিয়ে দিয়েছে। তাহলে আমি জানি শুরুতেই আমরা করেছি লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, রাইট। তার মানে xy সমান সমান কত হয়ে গেল, xy সমান সমান হয়ে গেল 12। ওকে, এবার দেখো দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স, এই ধরনের কতগুলি সংখ্যার জোড় থাকা সম্ভব। যখন এই রকম অঙ্ক বলবে যে কতগুলি জোড় থাকা সম্ভব, তখন আমরা সবসময় কোপ্রাইম জোড়গুলো নিব। কোপ্রাইম জোড় বলতে দেখো 12কে কীভাবে লিখতে পাবো, 1 গুণন 12, xy যেহেতু গুণ আকারে আছে, 3 গুণন 4, 2 গুণন 6 বা 6 গুণন 2, তোমরা যেটা খুশি রাখো। ওকে,
তাহলে আমরা এখানে কটা জোর পেলাম? 3টি জোর, কিন্তু 3টি জোরই কিন্তু আমরা নিতে পারবো না। কেন? দেখো আমি কি বলেছি যে কোপ্রাইম জোর নেব এই ধরনের অঙ্কে। কোপ্রাইম জোর বলতে যে দুটো সংখ্যার জোর নিব, মানে জোর এখানে বানালাম, দেখো এখানে 2 6 একটা, তো এই সংখ্যাটিতে গসাগু কিন্তু 1 না। কোপ্রাইম তাদেরকে বলি যে সমস্ত যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 1। তো এখানে 1 আর 12 গসাগু 1, 3 এবং 4 এর গসাগু 1। তো আমাদের জোর কটি পেয়ে যাব? আমরা 2টি জোর পেয়ে যাব, এটা আমরা নিব না। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ওকে ফ্রেন্ডস, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্ক বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইড 989 এবং 1327 লিভ রিমাইন্ডার 5 এবং 7 রেসপেক্টিভলি। জাস্ট এর আগের অঙ্কটির মতোই আমি করে দিচ্ছি। তাহলে 989-কে যদি কোনো একটা সবথেকে বড় সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, সেই সংখ্যাটিতে ভাগ করলে 989-কে ভাগ করলে কত থাকে অবশিষ্ট? 5 অবশিষ্ট থাকে, অর্থাৎ 984-কে পুরোপুরি ভাগ যায়, এবং 1327-কে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে, অর্থাৎ 1320 কে পুরোপুরি ভাগ যায়। তার মানে আমরা সবথেকে বড় কোন সংখ্যাটি হবে বলো তো? 984 এবং 1320-র গসাগুই হবে সবথেকে সেই বড় সংখ্যাটি। ওকে, যেটি দিয়ে দুটোকেই ভাগ যাবে। জাস্ট এর আগের অঙ্কটির মতোই, আমি আর এটাতে বেশি এক্সপ্লেন করছি না। ওকে, চলো এর আগের অঙ্কটি মানে কোনটা? 14 নম্বর অঙ্কটি সময়, তাই তো? হ্যাঁ, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটি। ওকে, একই রকম অঙ্ক, 14 নম্বর অঙ্ক। তাহলে 984 এবং 1320 যদি আমরা গসাগু বের করি তাহলে কি হবে? 984 ইন্টু 1320 গসাগু বের করলে কি হবে? 984 থাকলো 6, এখানে চলে আসলো 9, 3 এখানে 10, তো 3 হয়ে গেল। 984 কত? 2 দিয়ে গুণ করে দেব, 672 হয়ে যাবে। 2 1 3 312 আসলো, তাই না? আচ্ছা, আমি একটু স্পেসটা বাড়িয়ে নিচ্ছি। 312 দিয়ে আমি 336-কে গুণ করব, ভাগ করব আর কি, তাহলে কত হয়ে গেল? 4, এখানে থাকছে 2। এবার 24 দিয়ে 312-কে করব, তাহলে কত হচ্ছে? 1 দিলে 24, পড়ে থাকছে কত? 772, মানে 13 দিয়ে আমাদের পুরোপুরি মিলে যাবে। ওকে, 312। তার মানে আমাদের গসাগু কত হবে? 24 হবে। ওকে, তা আমাদের অ্যান্সারটাও ঠিক 24 হয়ে যাবে। ওকে, তাহলে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 2। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 25, 73 এবং 97 টু লিভ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। সবচেয়ে বড় কোন সংখ্যাটি দ্বারা 25, 73 এবং 97-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত থাকবে অবশিষ্ট? প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে কি বলছে? 25, 73 এবং 97-কে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে অবশিষ্ট একই থাকবে। তো আমরা দেখো এর আগের অঙ্কটিতে দুটো ছিল এবং রিমাইন্ডারগুলো বলে দিয়েছিল, তো আমরা কি করেছিলাম? রিমাইন্ডারগুলো বিয়োগ করে দিয়েছিলাম। এখানে কিন্তু রিমাইন্ডার বলে দেওয়া নেই, কিন্তু রিমাইন্ডারটা কি একই বলে দিয়েছে। রিমাইন্ডার প্রতি ক্ষেত্রেই আমি একটা কোনো সংখ্যা দিয়ে 25-কে, 73-কে এবং 97-কে যদি ভাগ করি, প্রতি ক্ষেত্রে কি রিমাইন্ডার একই থাকবে। এর আগের অঙ্কটি থেকে আমাদের রিমাইন্ডার ডিফারেন্ট ছিল, তো আমরা ডিফারেন্ট রিমাইন্ডার, আর দুটো অঙ্ক ছিল, তো আমরা রিমাইন্ডারগুলো কি আলাদা আলাদা করে প্রত্যেকটি সংখ্যা থেকে রেসপেক্টিভ সংখ্যাটি থেকে বিয়োগ করে দিয়েছি। এখানে ইকুয়াল রিমাইন্ডার থাকবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে আমরা কি করব? এই দুটো সংখ্যা, যে কোনো দুটো সংখ্যা নেব, এই দুটো নিলাম আর আমি এই দুটো নিলাম, বিয়োগ করলে কত হচ্ছে দেখো? 5, হ্যাঁ করো, তাহলে 8, 3 4, 1 সেকেন্ড, 48 হয়ে গেল। আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 24। তো এই যে ডিফারেন্সটা পেলাম, এই ডিফারেন্সটার আমরা কি করব? HCF করব। কি করব? HCF করব।
যেহেতু আমাদেরকে হাইয়েস্ট নাম্বার বলছে, সব থেকে বড় সংখ্যা কোনটি দ্বারা 25, 73 এবং 97-কে ভাগ যায়, তো আমরা একটু আগেই বুঝলাম সব থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে সব থেকে বড় কমন ফ্যাক্টরটি, ওকে, অর্থাৎ সব থেকে বড় কমন গুণনীয়কটি হবে, সেক্ষেত্রে HCF। তো এই ধরনের অঙ্কে যে ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার সেম দেওয়া থাকবে, তো আমরা প্রথমে সংখ্যা দুটোকে বিয়োগ করে নেব 3টি সংখ্যার ক্ষেত্রে থাকলে, ওকে। তাহলে বিয়োগ করে নিয়ে বিয়োগ ফলটার মধ্যে আমরা কী করব, গসাগু করব। তো 24 এবং 48-এর গসাগু কত? 24। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 24, অপশন প্রথম 1 নম্বর, ওকে। একটু দেখো ওভার রাইটিং হয়ে গিয়েছে, তো আশা করি বুঝতে পারছো। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 24, অপশন 1, ওকে। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে এ মিল্কম্যান হ্যাজ 75 লিটার্স মিল্ক ইন 1 ক্যান। একটি মিল্কম্যানের কি আছে? একটি ক্যানে 75 লিটার দুধ আছে, আর একটি ক্যানে কত লিটার দুধ আছে? 45 লিটার দুধ আছে। দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার, মানে ছোট আর একটি মাগ দিয়ে মাগটার ক্যাপাসিটি কত হলে আমি 2 ক্যানেরই দুধ একদম পরিপূর্ণরূপে মাপতে পারবো, মানে কোনো ক্যানে কোনো আর দুধ পড়েই থাকবে না। জাস্ট এর আগের অঙ্কটি আমি দেখালাম না যে কীভাবে ম্যাঙ্গো এবং ব্যানানা ডিস্ট্রিবিউট করতে হয়, দেখো এটাতেও করছি। আমি যদি 3 লিটারের একটা ছোট মাগ নেই, তাহলে বলো তো আমি 75 লিটার ক্যানের সব দুধ একদম পরিপূর্ণরূপে মাপতে পারছি, মানে আমার 25 মাগ দুধ হবে। আর এখানে কত মাগ দুধ হবে? 15। আচ্ছা, 5 লিটারের যদি ছোট মাগ নেই, এখানে ক মাগ দুধ পাবো আমি? 15। আর এখানে ক মাগ দুধ পাবো? 9 মাগ, ওকে। আর যদি 15 লিটারের মাগ নেই, তাহলে এখানে ক লিটার মাগ দুধ পাবো? 3 মাগ দুধ পাবো। আর এখানে 3 মাগ, 3 মাগ না, এখানে 5 মাগ, এখানে 3 মাগ দুধ পাবো। তারপরে কিন্তু আর সম্ভব না, 25 দিয়ে কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? 25 দিয়ে আমি প্রথম ক্যানের দুধটা মাপতে পারবো, কিন্তু এই ক্যানের দুধটা মাপতে পারবো না। তার মানে ম্যাক্সিমাম আমি 15 লিটারের যদি একটি ছোট মাগ নিই, তাহলে 2 ক্যানের দুধকেই কিন্তু আমি এক্স্যাক্টলি সম্পূর্ণরূপে পরিমাপ করা সম্ভব, ওকে। মানে আমার কাছে কোনো দুধ কিন্তু অবশিষ্ট থাকবে না, ওকে। তো এটা এর আগে বুঝিয়েছিলাম। তার মানে আমাদের এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি বের করতে হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে গসাগু বের করতে হবে। তো আমরা পেয়ে গেলাম 75 এবং 45-এর গসাগু কত হবে? 15 হবে। তো আমাদের অ্যান্সার অপশন 3 হয়ে যাবে, ওকে। চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট আমরা চলে আসলাম টাইপ 4-এ। টাইপ 4-এর প্রথম অঙ্কটিতে কি বলেছে? দ্য LCM অ্যান্ড HCF অফ দ্য নাম্বার 28 and 42 আর ইন দ্য রেশিও। আচ্ছা, 28 এবং 42-এর লসাগু এবং গসাগু কি অনুপাতে থাকবে? লসাগু এবং গসাগু কি অনুপাতে থাকবে? তো আমরা সিম্পলি ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে করতে পারি এটা। 28 এবং 42 দুটো সংখ্যা, এদের লসাগু এবং গসাগু। আচ্ছা, আমি প্রথমে বের করছি, দেখো 14 প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি হচ্ছে? 7 × 14, 3 × 7 21। তো সংখ্যা দুটোর কি হয়ে যাবে? সংখ্যা দুটোর গসাগু এই দুটো সংখ্যা হয়ে যাবে 2 এবং 7। তার মানে HCF আমাদের কি বলছে? LCM এবং HCF এর অনুপাত, ওকে। আমি তার মানে এখানে একটু ছোট করে লিখছি, L:8, ওকে, L:8। আচ্ছা, তো L এখনো আমাদের সংখ্যা দুটোর গসাগু কত হলো? 14। আর লসাগু কত হয়ে গেল? পুরো ফ্যাক্টরগুলোই 2, 7, 2, 6, ঠিক আছে, পুরোটাই আমরা গুণ করে দেবো। 2, 7, আচ্ছা আমি দেখো 2, 7 কত হয়? 14 ইন্টু কত রাখলাম? 6, 14 × 6। তো আমাদের কত হলো? লসাগু হয়ে গেল 14 × 6। তো এই 14 কেটে দিলাম, তার মানে হয়ে গেল 6:1। বুঝতে পারলে কীভাবে করলাম? তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে আমরা HCF বের করে দিলাম। বের করে নিয়ে আমরা সংখ্যা দুটোর সংখ্যা দুটো আমাদেরকে বলেই দিয়েছে এখানে 28 এবং 42। তো সিম্পল অঙ্ক একদম। তো প্রথমে লসাগু বের করবো, তারপরে গসাগু বের করবো এবং তাদের অনুপাত করে দেবো। তাতে অনুপাত কত হবে? অনুপাত হবে 6:1। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখো। এই অঙ্কটিতে বলেছি ইফ দ্য রেশিও অফ 2 নাম্বার ইজ 2:3, LCM হচ্ছে কত? 54। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে? আচ্ছা, দুটো সংখ্যার রেশিও বলে দিয়েছে 2:3। তার মানে একটি সংখ্যা 2x হলে আর একটি সংখ্যা, একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটি সংখ্যা 2x হলে আর একটি সংখ্যা 3x হবে, রাইট? তাদের LCM কত হবে? LCM কত হবে? 6x, রাইট?
6x কীভাবে কীভাবে 6x হলো যদি বলো, তা ফ্যাক্টরাইজেশন করবো, সিম্পল ব্যাপার। ফ্যাক্টরাইজেশন করলে কি হয়, ঠিক এরকম হয়ে যাবে, মানে এটা মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে 6x। তো 6x ইকুয়াল টু কত 54, এক্সের ভ্যালু কত হয়ে গেল 9। তাহলে আমি একটি প্রথম সংখ্যাটি ছিল কত 2x, মানে এক্সের ভ্যালু 9, তো 18, আর একটি সংখ্যা কত ছিল 3x, মানে হচ্ছে 3 9 27। এবার কি বলেছে আমার সংখ্যা দুটির যোগফল কত, তো 27 এবং 18 যোগ করলে কত হয়ে যাচ্ছে 37 45। ওকে, তার মানে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 45। বুঝতে পেরেছ, খুবই ইজি অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 4:5 অ্যান্ড দেয়ার HCF ইজ 8। দুটি সংখ্যার অনুপাত আমাদের বলে দিয়েছে, তাহলে আমি দুটো সংখ্যা ধরে নিতে পারি 4x 5x। আচ্ছা 4x 5x যদি হয় তাহলে গসাগু কত হবে, গসাগু 8। তাহলে 4x 5x তো আমরা সংখ্যা দুটো পেয়েই গেলাম, তো 4x 5x এর গসাগু কত বলো তো, 4x 5x এর গসাগু যদি বলি তাহলে কত হবে ওরা। আচ্ছা তোমাদেরকে ভাগ পদ্ধতিতে করে দেখাচ্ছি, ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতেও করতে পারো, কিন্তু কনফিউজ হয়ে যাবে জন্য হয়তো কনফিউজ হতে পারো, তাই করলাম না। আমি করে দেবো নিচে দেখো, 4x করলে কত থাকছে, পড়ে থাকছে একটা x, আবার x দিয়ে 4xকে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 4x। তার মানে আমার গসাগু হয়ে গেল x, তো x এর ভ্যালু কত হয়ে গেল 8। আচ্ছা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমি কিভাবে করব, আচ্ছা দেখো 4x 5x, তো এটাকে ডিভাইড যায় কি হবে, HCF গসাগু সবসময় কি হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয়, মানে সংখ্যাটি গসাগুটি এমন একটি সংখ্যা হবে যে সংখ্যাটি দিয়ে এবং যে মানে যে সেই সংখ্যাটি দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ যাবে এবং সেই নিজে সর্বোচ্চ হবে। তো এখানে 4x আর 5xকে 1 এবং x ছাড়া কোনো কিছু দিয়েই ভাগ যায় না, তার মানে এখানে x পেয়ে গেলাম, পড়ে থাকলো 4 আর 5, আর কিছু যায় না, আর 1 দিয়ে যায়, তাহলে কি হবে সংখ্যাটির গসাগু কী হবে দেখো, শুধুমাত্র x দিয়েই ভাগ যাচ্ছে আর এটাই কমন, তো আমাদের গসাগু হচ্ছে x। তো x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, আমাদের গসাগু বলেই দিয়েছে 8, তাহলে x এর ভ্যালু হয়ে গেল কত 8, অ্যান্ড দেয়ার এলসিএম কত হবে তাহলে। আচ্ছা 4x আর 5x এর এলসিএম কত হবে দেখো 20x, তখন x এর ভ্যালু 8, তার মানে কি হয়ে গেল এলসিএম কত হয়ে গেল 160। বুঝতে পেরেছো? ওকে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, জাস্ট একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমাদের HCF LCM এর, তাহলে এই অঙ্কগুলো ইজিলি করা যায়। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কটিতে বলেছে দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 4 টাইমস দেয়ার HCF। মনে হয় এরকম অঙ্ক শুরুতেই করেছিলাম আমরা। তো কোনো দুটি সংখ্যার LCM 4 টাইমস দেয়ার HCF, মানে HCF এর কয় গুণ 4 গুণ, তার মানে LCM ইজ টু HCF কত হয়ে গেল 4:1। তারপরে লাইনে আসো, দ্য সাম অফ LCM মানে HCF ইজ 125। তো বলেছে লসাগু এবং গসাগুর যোগফল কত 125, আর আমরা এখানে কত পেয়ে গেলাম লসাগু 4 ইউনিট, গসাগু 1 ইউনিট, অর্থাৎ যোগফল 5 ইউনিট। তো 5 ইউনিট ইকুয়াল টু কত 125 আমাদের বলে দিয়েছে লসাগু গসাগুর যোগফল, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 25। তার মানে আমি পেয়ে গেলাম লসাগু কত ইউনিট 4 ইউনিট, লসাগু এখানে কত ইউনিট 4 ইউনিট, আর 1 ইউনিট মানে 25, তার মানে লসাগু হচ্ছে 4 25 100, আর গসাগু কত, গসাগু এখানে 1 ইউনিট, আর 1 ইউনিটের ভ্যালু কত 25, তার মানে গসাগু হচ্ছে 25। ওকে, এবার দেখো ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 100, যদি একটি নাম্বার 100 হয় তাহলে অপর নাম্বারটি কত হবে। আচ্ছা এবার আসো এটুকু, আচ্ছা ক্লিয়ার করছি না, থাক আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমাদেরকে কি বলেছে একটি সংখ্যা, আচ্ছা একটি সংখ্যা যদি 100 হয় অপর সংখ্যাটি কত। আমরা জানি বলো, শুরুতেই শিখেছিলাম যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সংখ্যা সমান হয়। তাহলে দেখো 100 কেটে দিলাম, তার মানে অপর সংখ্যাটিও কত হবে 25ই হবে, তাই না? এটা খুবই বেসিক একটা জিনিস। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 25। নেক্সট অঙ্কটি দেখো, নেক্সট অঙ্কটিতে যাচ্ছি বন্ধুরা। ওকে চলো নেক্সট আমরা টাইপ 5-এ চলে আসলাম। টাইপ 5-এর প্রথম অঙ্কটিতে কি বলেছে, দ্য HCF অ্যান্ড LCM অফ টু নাম্বারস আর 7 অ্যান্ড 140 রেসপেক্টিভলি। তো HCF আমাদের বলে দিয়েছে কত 7,
এলসিএম কত বলে দিয়েছে 140। আর কি চাই, ইফ দ্য নাম্বার আর বিটুইন 20 এবং 45। এবার যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা কিন্তু 20 এবং 45-এর মাঝখানে আছে। 20 এবং 45 মানে এই রেঞ্জের ভিতরে অবস্থিত, এই রেঞ্জের ভিতরে অবস্থিত। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা এবার দেখো, তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। আচ্ছা করে দিলাম সমান। এবার দেখো এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি হচ্ছে, 140কে ঠিক এরকম হয়ে গেল। ওকে, এবার দেখো আমি যদি এই ফ্যাক্টরগুলোকে মানে ট্যালি করে দেখি তাহলে কি রকম হবে। যদি 7 যদি আমি একটা সংখ্যা বানাই, 7 7 49, আর এর পাশে কত 20, তাহলে 49 কিন্তু এই রেঞ্জের বাইরে। আচ্ছা 7 আর 4 যদি নেই তাহলে কত, একটা সংখ্যা 28 হয়ে যাচ্ছে, আর এই 7 আর 5 যদি নেই একটা সংখ্যা 35 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যদি একটি সংখ্যা 28 হয় এবং একটি সংখ্যা যদি 35 হয় তাহলে কিন্তু সংখ্যা দুটো এই রেঞ্জের মাঝখানেই থাকছে। তার মানে কি হয়ে যাবে, আমাদের এই সংখ্যা দুটোর যোগফল কত হবে, দেখো 28 এবং 35 আমাদের যোগফল চেয়েছে। যোগফল করলে কত হচ্ছে, 50 63, 63। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 63। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। দেখো একটি সংখ্যার বলেছে লসাগু কত বলে 495, আর একটু গসাগু কত বলেছে 5, আর সংখ্যা দুটির যোগফল কত বলেছে 100। তাহলে আমরা জানি সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল তাদের গুণফলের সমান। ওকে, আচ্ছা আমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করছি। দেখো ফ্যাক্টরাইজেশন করলে কি হবে, 5 দিয়ে করি, 5 লং 45, কত 5 লং 45 ইন্টু 5। ওকে, এবার 9 ইন্টু 11, 99কে ভাঙলাম, 5 পরে থাকলো। আচ্ছা দেখো তো আমি যদি সংখ্যা দুটোকে কি এভাবে লিখতে পারি না, 9 আর 5কে গুণ করলে কত হয় 45, আর 11 আর 5কে গুণ করলে কত হয় 55। তো সংখ্যা দুটি 45 এবং 55ও হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করো তো কত হয়ে যাচ্ছে, আমি যদি পেয়ারটা এইভাবে বানাই তাহলে সংখ্যা দুটোকে যোগ করলে 100 হয়ে যাচ্ছে। তার মানে আমার পার্থক্য কত হবে, একটি সংখ্যা তার মানে আমি ধরলাম 55 করলাম এবং অপর সংখ্যা 45, তার মানে ডিফারেন্স কত 10। তো আমার অ্যান্সার হয়ে গেল অপশন 1। আচ্ছা এইভাবেই কেন করলাম, তুমি যদি অন্যভাবে পেয়ার বানাও, দেখো একটি পেয়ার হলো 99, একটি পেয়ার হচ্ছে কত 5525, মানে 99 এবং 25 যোগ করলে কিন্তু 100 হচ্ছে না। এভাবে অন্যান্যভাবে পেয়ার যদি বানাই তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। তো আমরা পেয়ারটা কিভাবে বানালাম, একটি পেয়ার হচ্ছে 9 এবং 5-এর অর্থাৎ 45, এবং আরেকটি পেয়ার হচ্ছে 11 এবং 5-এর অর্থাৎ 55। তাহলে আমাদের কী হয়ে গেলো, সংখ্যাটার সাম কত হয়ে গেল 100। তো আমাদের চেয়েছে সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স, তো ডিফারেন্স হয়ে গেল 55 - 45 = 10। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। চলো লাস্ট অঙ্কটি দেখা যাক। আমাদের কোশ্চেন নাম্বার 25-এ কী বলেছে যে এলসিএম অফ টু নাম্বার ইজ 120, এলসিএম অফ টু নাম্বার ইজ 120 অ্যান্ড দেয়ার এসিএফ ইজ 10। তো হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য সাম অফ দোজ টু নাম্বার, মানে নিচের এই অপশনগুলোর মধ্যে কোনটি দুটি সংখ্যার যোগফল হতে পারে। আচ্ছা আমরা আবার করছি, 120 হচ্ছে লসাগু আর 10 হচ্ছে গসাগু। এই কথাটার অর্থ কি, এটা হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান আমরা বলতে পারি। ওকে, এবার দেখো আমাকে কি করতে হবে, এমন একটি পেয়ার বানাতে হবে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য সাম অফ দোজ টু নাম্বার। ওকে, এখানে তাহলে সংখ্যা দুটোর গুণফল কি হয়ে যাচ্ছে,
120 এবং 110 গুণ করলে কত হচ্ছে 1200। আচ্ছা 1200 যদি আমি ফ্যাক্টর করি মানে দুটো সংখ্যার আকারে ভাঙি তাহলে কভাবে ভাঙা সম্ভব? 3 ভাগে। একটা হচ্ছে 30 × 40 আর হচ্ছে 10 × 120, আর একটি কীভাবে ভাঙা সম্ভব? 20 × 60। দেখো এখানে কিন্তু প্রাইম ফ্যাক্টর বলতে কোনটা আমরা ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে দেখব। এটা কিন্তু 2 আর 6 কিন্তু কোপ্রাইম না, একবারও কোপ্রাইম। কিন্তু দেখো সংখ্যাটা যদি 10 হয় এবং 120 হয় তাহলে যোগ করলে কিন্তু যোগফল আমাদের অপশনে থাকছে না। তারপরে সংখ্যাটা দেখো 30 এবং 40 আমরা যদি এই আকারে ভাঙি তাহলে কিন্তু সংখ্যাটার যোগফল কত হচ্ছে? 70 হয়ে যাচ্ছে, আমাদের অপশন মিলে যাচ্ছে। কোশ্চেন অপশন 4। ওকে, আরও একভাবে করতে পারি এটাকে। দেখো আচ্ছা এটা থাক, আমি একটু ছোট করে নিই। ওকে, দেখো তো গসাগু ছিল কত? 10। তো আমি বলতে পারি সংখ্যা দুটো কি, তাদের গসাগু সবসময় কি হয়? গুণিতক হয়। তো একটি সংখ্যা 10x, অল্প সংখ্যাটি 10y। তো লসাগু কত হয়ে গেল? 10xy। তো লসাগু আমাদের বলে দিয়েছে 120। তাহলে 10xy = 120। তাহলে xy = কত? xy = 12। তো 12কে আমরা কোপ্রাইমের কয়টি জোড়ে ভাঙতে পারি? এর একটু আগে করেছিলাম 1, 12 অথবা 3, 4। 2 এবং 6-এর যে জোড়টা হবে সেটা আমরা নিব না। তার মানে দুটি জোড়ে ভাঙা সম্ভব 12কে কোপ্রাইমের জোড়ে। তার মধ্যে তাহলে x এর ভ্যালু আমাদের কত ছিল? তার মানে একটি সংখ্যা যদি 1 হয় অপরটি 12, তার মানে একটি সংখ্যা কত হচ্ছে? 10 হলে অপরটি 120, আর একটি সংখ্যা 3 হলে অর্থাৎ 3 × 10 = 30 হবে, 30 হলে অপরটি 40। তার মানে দেখো যোগ করে কোনটির সঙ্গে অপশন মিলছে? যোগ করে অপশনের মিলছে আমাদের অপশন 4। যদি অপশনে আমাদের 130 থাকতো তবুও আমরা অপশনটি সঠিক বলে বলতে পারতাম। ওকে ফ্রেন্ডস, তো আশা করি তোমরা এনজয় করেছো ভিডিওটি। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে, তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এই ধরনের আরও ইন্টারেস্টিং অ্যারিথমেটিক সিরিজের ভিডিও পেতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস। বাই বাই।